অবাধ্য ৯ বছরের পুত্র সন্তানকে গলায় ফাঁস দিয়ে খুন করলেন জন্মদাত্রী মা বলে অভিযোগ। ঘটনা সোমবার সন্ধ্যায় খোদ রাজধানী আগরতলার পশ্চিম জয়নগরে। সমাজের এমন অধঃপতন আমাদের অবশ্যই ভাবায়, তবে সমাজের আরেকটা চিত্র আমাদের লজ্জিত করে। আচ্ছা, সকাল বিকেল যে চায়ের দোকানটায় সব বন্ধু বান্ধব মিলে আপনারা চা পান করেন, ভেবে দেখুন তো সেখানে কখনো কোনো শিশু চায়ের কাপটা এগিয়ে দিয়েছে কি? আপনার গাড়ি কিংবা বাইকটা মাঝে মধ্যে সমস্যা করলে যে গ্যারেজটাতে নিয়ে যান, সেখানে কোনো ছোট্ট শিশুকে যন্ত্রপাতি এগিয়ে দিতে দেখেছেন কখনো? রাস্তার ধারে ধাবা বা কোনো হোটেলে ভাত খেতে ঢুকে কখনো দেখেছেন একটি বাচ্চা ছেলে টেবিলটা মুছে আপনার সামনে থালা সাজিয়ে দিচ্ছে? আসলে 14 বছরের নিচে শিশুদের দিয়ে কাজ করানো আইনত অপরাধ। তারপরও একটু চোখ ঘোরালেই আমাদের আশপাশে বহু শিশুদের আজও কাজ করতে দেখা যায়। ইট ভাটা থেকে চা বাগান, বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে শুরু করে বাড়ির পরিচারিকা, পেটের দায়ে বহু শিশু আজও শ্রমিকের কাজ করে। শিশু শ্রমের সবচেয়ে বড় কারণ দরিদ্রতা। পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে বহু মা বাবা বাধ্য হয়ে ছেলেবেলায় তাদের সন্তানকে রোজগারের পথে নামিয়ে দেন। গোটা দেশের সাথে তুলনা করলে এই রাজ্যে শিশু শ্রমিকের হার অনেক কম হলেও জীবন জীবিকার জন্য 14 বছরের নিচে কোনো শিশুই কাজ করতে হয় না, এমনটাও আবার হলফ করে বলা যায় না। রাজধানী আগরতলা সহ বিভিন্ন শহর ও শহরতলির বিভিন্ন প্রতিষ্ঠান এবং গ্রামাঞ্চলের মাঠে ঘাটে প্রকাশ্যে দেখা যায় শিশু শ্রমিক। আর অনেক বড় বাড়ির দরজা খুলে মাঝে মধ্যেই পরিচারিকা রূপে অনেক শিশু শ্রমিকদের খুঁজে পাওয়া যায়। আসলে শিশু শ্রম একটা সামাজিক লজ্জা। প্রতি বছর 12ই জুন বিশ্বব্যাপী শিশু শ্রম প্রতিরোধ দিবস পালিত হয়। শিশু শ্রমের নিষ্ঠুরতা থেকে নিষ্পাপ শিশুদের রক্ষা করার জন্য সচেতনতা বৃদ্ধিতে এই দিনটি ভীষণ তাৎপর্যপূর্ণ। তবে শিশু শ্রম নিয়ে আইনি সচেতনতার অভাব বোধহয় নেই এই রাজ্যে। তবুও প্রশ্ন জাগে, কেন শিশুদের কাজ করতে হয়? কেন শিশুদের দিয়ে কাজ করানো হয়? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। রাজ্যের শিশুদের সুরক্ষা ও অধিকারের নানান বিষয় নিয়ে একটু বিস্তারিত আলোচনা করতে আজ আমাদের স্টুডিওতে রয়েছেন রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশনের সদস্যা শর্মিলা চৌধুরী, আর আমাদের সঙ্গে জুড়ে যাওয়ার কথা রয়েছে শিশু কল্যাণ কমিটির চেয়ারম্যান অস্মিতা বণিক। উনি আসলেই অবশ্যই ওনার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব আমরা। স্বাগত ম্যাডাম, শর্মিলা ম্যাডাম আপনাকে। ম্যাডাম, রাজ্যের শিশুরা সামাজিকভাবে কতটা সুরক্ষিত আছে বলে আপনারা দেখেন বা আপনারা মনে করেন? কারণ রাজ্যের শিশুদের প্রতি কোনো ধরনের অপরাধ যদি সংঘটিত হয়, তখন আপনারা কি ধরনের ভূমিকা নেন? প্রথমত আগামীকাল 12ই জুন, যেটা বিশ্ব চাইল্ড লেবার দিবস হিসাবে আমরা যাতে শিশুদের শ্রম না করাই, সেটা যাতে রোধ করা যায়, কিভাবে প্রতিরোধ করা যায়, এই বিষয়টা দেখার জন্য এই দিনটা পালন করা হয়ে থাকে, যাতে আমরা সমাজের প্রত্যেকটা স্তরে এই শিশু শ্রম নিয়ে আমরা বিশেষভাবে জাগরণ সৃষ্টি করতে পারি। আচ্ছা, বিশেষ করে গ্রামাঞ্চলের দিকটা, যেটা আমরা পিছিয়ে পড়া বলতে পারি বা অর্থনৈতিক দিক দিয়ে দুর্বল, সেই বিষয়টাও দেখা যে ওই ঘরের বা ওই পরিবারের যারা আছে, ওই ঘরেরই সন্তানরা যারা 14 বছরের নিচে থাকে, পড়াশোনা বন্ধ করে দিয়ে সেরে শিশু শ্রমে যায় কিছু একটা সামান্য টাকা রোজগার করার জন্য। যখনই আমাদের কাছে খবর আসে, তো আমরা তৎক্ষণাৎ প্রথমে বাচ্চাটাকে দেখি কোন জায়গায় আছে, তারপর বাচ্চাটাকে আমরা রেস্কিউ করে আগে ওকে শেল্টার দেওয়া হয়, তারপর পরিবারের সাথে যোগাযোগ করা হয় যে আপনি কি কারণে আপনার এত ছোট ছেলে অথবা মেয়েকে আপনারা এত শ্রমের মধ্যে দিচ্ছেন, কাজে দিচ্ছেন। তখন তারা প্রথমেই বলে যে আমাদের আর্থিক দিক দিয়ে দুর্বল, তারপর বলে আমি পড়াশোনা করাতে পারবো না, বিভিন্ন বিষয় দেখে তখন আমরা চেষ্টা করি যে সরকারের যে স্কিমগুলি রয়েছে তাতে শুরু করা যায় যে একটা বাচ্চা শিক্ষার অধিকার থেকে শুরু করে সমস্ত যে অধিকারগুলি, যেটা দেখার দায়িত্ব আমাদের এই কমিশনের, একটা সুষ্ঠু বাচ্চা যেটা গড়ে উঠবে। তো ওই পরিবারের সাথে যোগাযোগ হয়ে আমরা যে কোনো ভাবেই হোক পরিবারকে ওই স্কিমের আওতা আনার চেষ্টা করি। আচ্ছা,
এবার ধরুন আমাদের কাছে যখনই খবর আসে, যেমন আমি লাস্ট গত বছর যেটা দেখলাম যে একটি বাড়িতে আমাদের কাছে খবর আসে সোর্সের মাধ্যমে, ছোট্ট একটা মেয়েটার বয়স 9 বছর হবে, বাড়ির সমস্ত কাজ যখন আমরা স্পটে যাই সমস্ত কাজ করাচ্ছে পরিচারিকা হিসাবে। কিন্তু আবার দেখলাম ওই মেয়েটাকে মানে খাওয়া দাওয়া বা ড্রেস পরা বা অন্য কিছু সুযোগ সুবিধা ওগুলো দিচ্ছে, সেখানে অভাব রাখে কিন্তু জাস্ট পড়াশোনা করালো না, কাজ করালো না। যখন আমরা কথা বললাম যে আপনারা এইভাবে কেন করছেন, আইন তো আইনের জায়গায় চলবে, আপনারা তো জানেন, বলে হ্যাঁ জানি, কিন্তু ওর গার্জিয়ান বলল যে আমি পালতে পারবো না, তার জন্য আমি আপনাদের কাছে দিয়ে গেলাম। এখন দেখি যে তারপর আমরা খবর নিয়ে দেখলাম আসলে পরিবারটা খুবই নিজি, ওরাও কাজ করে, ছোট্ট মেয়েটাকে কোথায় রেখে যাবে তাদের ওই একটা চিন্তা। তো যার বাড়িতে দিয়েছে ওদের মনে হয় শেল্টার পাবে বা পেয়েছে যে আমার মেয়ে ওখানে সুরক্ষিত থাকবে, প্রথম বিষয় এটা। দ্বিতীয় বিষয়টা হচ্ছে ওর খাওয়ার কোনো সমস্যা হবে না, তৃতীয় বিষয় হচ্ছে ওর সেফটি থাকবে। কিন্তু সবচেয়ে বড় যেটা আমরা যেহেতু আইনের কাঠগড়ায় কাজ করি বা প্রশাসন যে জায়গায় কাজ করে, আইন তো এটা দেখে না, আইন দেখবে যে আপনি এটাকে ছোট্ট বাচ্চাকে দিয়ে যে কোনো কাজ হোক আপনি করাতে পারবেন না, ওর কিন্তু অধিকারগুলি নষ্ট হচ্ছে, যে অধিকারগুলি মানে ও ফ্রি ভাবে অন্য বাচ্চারা যেভাবে স্কুলে যায় সকালে উঠে মা বাবার সাথে থাকে সেটা করায়, কিন্তু আপনারা এটা করছেন না। তো তারপরে যাই হোক প্রসিডিউর করার মতে বাচ্চাটাকে আমরা রেস্কিউ করে হোমে নিয়ে আসি, যেহেতু মা বাবা কনসার্ন দিয়েছে আমরা অর্থনীতিতে দুর্বল, তো সরকারি জায়গা ঘরে আছে এবং ওই মালিককে আমরা মানে আইন অনুসারে ফাইনেও করা হয়েছে, এবং ওই টাকাটা কিন্তু ওই মেয়েটার মানে নেক্সট ফিউচারে কিন্তু কাজে আসবে, যে পরিশ্রমটা করেছে ও কিন্তু ধার্য করা আছে, এটা কিন্তু রুলসে আছে। তো টাকাটা দিতে লাগবে, যেহেতু আপনার বাড়িতে একটা মেয়ে কাজ করছে ও তো পারিশ্রমিক দিতেই লাগবে। এখন দেখা যায় ছোট ছোট বাচ্চাদের কেন নেয়, যে বাচ্চারা কিন্তু টাকা পয়সা সম্বন্ধে কিছু জানে না, ও একটা পুরান জামা কাপড় পেলে খুশি হয়ে যায়, সেই জায়গায় এই জন্য ছোট ছোট বাচ্চাদের নিয়ে হয়। তো আইন অনুসারে সেই যা যা করণীয় আমরা করেছি এবং মেয়েটা এখন ভালো। আমি আরেকটু বিস্তারিত চাইবো ম্যাডাম আপনার কাছে এই বিষয়টাতে, অবশ্যই, কারণ আজ জানার বিষয় রয়েছে আমাদের যে যারা আমাদের মধ্যে যারা শিশুদের শ্রমিক হিসেবে কাজ করাই, আমরা নানান রকম পরিস্থিতিতে কাজ করাই, সবার কাছে একটা অজুহাত বা বাহানা তো থাকেই, যারা কাজে নিযুক্তি দেন সেখানে কোনো প্রতিষ্ঠান হোক কিংবা কোনো বাড়িতে হোক, যেটা আপনি এক্ষুনি উদাহরণস্বরূপ বলছিলেন, কোনো পরিবারের কথা বলছিলেন, সেখানে হয়তো আশ্রয় পেয়েছে এবং সেখানে অ্যাটলিস্ট বাবা মা দেখেছে যে আমার মেয়েটা এখানে আশ্রয় পাবে, প্লাস খাওয়া দাওয়া করতে পারবে, আমি খাওয়াতে পারছি না, পড়াতে পারছি না, এখানে জামা কাপড় পাবে, তার বিনিময়ে পড়াশোনা লাগবে না, কিছু কাজ করে দেবে, সেটা করবে। এখন কথা হচ্ছে যে শিশু শ্রম অবশ্যই আইনত একটা দণ্ডনীয় অপরাধ, আমরা জানি। এখন আমাদের রাজ্যে শিশু শ্রম মানে কতটা আছে, মানে কোনো ধরনের আপনাদের কাছে কোনো ধরনের তথ্য আছে কিনা যে এতজন শিশু শ্রমিক আমাদের রাজ্যে এই মুহূর্তে কাজ করছে, এবং বিশেষ করে কোন কোন সেক্টরে কাজ করছে? আমাদের কাছে যেগুলো তথ্য রয়েছে, যেগুলো অভিযোগ আসে মাঝে মধ্যে, সেগুলো আমি বলবো আপনাদের, কিন্তু তার আগে আপনার কাছে জানতে চাইবো যে কোনো ধরনের তথ্য আছে কিনা যে এই সেক্টরে এতজন করে প্রায় শিশু শ্রমিক আছে বা আছে। প্রথমত দেখুন, মানে আমরা যদি অন্য রাজ্যের সাথে তুলনা করি, ত্রিপুরাতে কিন্তু সেই রকম মানে চাইল্ড লেবার সেরকম নাই, মানে সংখ্যাটা একদম কম। আর যেটা আমাদেরকে তথ্য ব্যাপার, এটা আমাদের তথ্য সরকারি দপ্তরে রাখা আছে, তো আমরা চেষ্টা করব তথ্যগুলি আপনাদের কাছে শেয়ার করার জন্য। এখন যখন খবর যাচ্ছে আমাদের কাছে যেগুলি আসে, আমরা কিন্তু ইমিডিয়েট এটা রাখি না যে এটা পেন্ডিং থাকবে, এটা কিন্তু একটা বাচ্চার মানে সেফটি, সিকিউরিটি এবং সমস্ত বিষয় দেখার বিষয়। বাচ্চা বাড়িতে নিয়ে গেল, আমরা দেখলাম যে দুদিন যদি অপেক্ষা করি বাচ্চাটা এমন হচ্ছে ট্রাফিকও হতে পারে, বা মলস্ট হতে পারে, বা সেক্সুয়াল অ্যাবিউজও হতে পারে, বা পাচারও হতে পারে। সেই বিষয়টা লক্ষ্য করে আমরা কিন্তু এই ধরনের কেসগুলো যখনই আসে আমরা ইমিডিয়েটলি চেষ্টা করি মেয়েটাকে বা শিশুটাকে রেস্কিউ করার জন্য। আমরা এক মুহূর্ত মানে এটা নষ্ট না করে আমরা রেস্কিউ করার প্রথমেই আমরা এটা করে থাকি আর কি। ওকে, আমরা যে অভিযোগগুলো পাই, ধরুন সবচেয়ে বেশি যে শিশু শ্রম মানে বা হয় বা শিশু শ্রমিক দেখা যায় ইট ভাটা বা চা বাগান, এইসব জায়গায় দেখা যায় শিশু শ্রম বেশি বলা হয়। এখন এরপরে আসে বাড়ি ঘরের ডোমেস্টিক হেল্প, বিশেষ করে শহর এলাকায় বন্ধ দরজার ভেতরে সেটা জানাও যায় না। এখন হোটেল, রেস্তোরাঁ, চায়ের দোকান, গ্যারেজ বা গাড়িতে, বিশেষ করে বিভিন্ন গাড়িতে হেল্পার হিসেবে যে কাজ করে, এমনকি ডেইলি লেবার হিসেবেও অনেক দেখা যায়, সেটা মাঠে ঘাটে হোক বা ডেইলি লেবার হিসেবে শহরের কাজেও দেখা যায়। তো এখন কথা হচ্ছে যে ইট ভাটা বা চা বাগানে সেখানে তো এক ধরনের শ্রমিকরা কাজ করে, যারা সেখানেই থাকেন, সেখানে তাদের বাড়ি ঘর, সেখানে আপনাদের কোন রকমের আপনারা কিছু করতে পারেন? দেখুন,
আমরা শুরুতে অনেকবার এই খবরটা পেয়েছি এবং আমরা সরাসরি গিয়েছি চা বাগান এবং ইটভাটা, যেখানে পারিজাতিক পরিশ্রমিক যারা বাড়ি থেকে আসে 6 মাসের জন্য এসে কাজ করে যায়। তো যখন আমরা ভিজিটে বা পরিদর্শনে যাই তখন গিয়ে দেখলাম যে একটা পরিবার কিন্তু মানে পুরো পরিবারই কিন্তু কাজ করার জন্য চলে আসে। হ্যাঁ, তো অবশ্যই পরিবারের সাথে বাচ্চা থাকবে, একদম ঠিক আছে, এবং তারা ওইখানে থেকে খেয়ে কাজ করে, কাজ শেষ তারপর ওরা চলে যায়। তো যখন দেখলাম তারা 6 মাসের জন্য আসে যে কোনো সময়, আচ্ছা, তো ওদের সাথে বাচ্চা থাকে এবং আমরা দেখলাম যে ওরা কাজ করছে, তো বাচ্চারাও এক জায়গাতে কিন্তু থাকে, সেরকম না যে ইটভাটাটা দূরে, চা বাগান দূরে, ঘর থাকে অনেক দূরে, মানে এক পাশাপাশি, ঘরটা এখানে আর কারখানাটা এখানে। তো বাচ্চাটা মার সাথে বা বাবার সাথে নিয়ে আসে, বলে আমি একা বাচ্চাকে আমি কি করব, ঠিক আছে। তো বাচ্চা বসে বসে খেলাধুলা করে, যেটা আমরা পরিদর্শন দেখলাম আর কি। এবং ইটভাটা যদি হয় বাচ্চা বালু দিয়ে খেলা করছে বা একটা ইটের টুকরা উঠালো, তো আমরা গিয়ে দেখলাম কি করছে, বলে আমার বাচ্চা তো খেলা করছে। যখন আমরা জিজ্ঞাসা করি তখন দেখি, তবে আমরা এই জায়গাতেও বলি যে এইভাবে বাচ্চাটাকে খেলা না করিয়ে, অবশ্যই শ্বাসকষ্টের একটা ব্যাপারও, স্বাস্থ্যের ব্যাপারটাও আছে, যে আপনারা পার্শ্ববর্তী যে অঙ্গনারী সেন্টার আছে ওইখানে আপনারা দিয়ে দেবেন, তাতে অন্তত 3-4 ঘন্টা ওইখানে থাকলো এবং কিছু হলো মানে কিছুটা জ্ঞান অর্জন করলো, তারপর কিছু একটা খাবার, যেটা মিড ডে মিলের ব্যবস্থা আছে, এতে আপনাদেরই লাভ হবে, বাচ্চাটা সেফ থাকবে, পুষ্টিটা পাবে, প্লাস যেটাই শিখলো, মানে শুরু যেটা বিদ্যা যেটা শুরু হয় অঙ্গনারী সেন্টার থেকে শুরু হয়, যাই শিখো। তবে এখানে আবার একটু সমস্যা আছে, তারা আসে তারা কিন্তু ল্যাঙ্গুয়েজ একটু সমস্যা থাকে। হ্যাঁ, তো আমরা এটাও চেষ্টা করছি যে আগামী দিনে যে কিছু হোক বাচ্চারা যাতে অঙ্গনারী সেন্টারে দেওয়া হয়, এবং অনেক জায়গায় দেওয়া হয়, বিশেষ করে চা বাগান যেগুলি আছে এবং অঙ্গনারী সেন্টার যেগুলি ইটভাটার সামনে আছে, ওদের কিন্তু বাচ্চাটা এখন এরকম তো অভিযোগ শোনো, আপনি যেটা বলছিলেন যে একই জায়গায় ইটভাটার কথা বলছিলেন, যে এখানেই কারখানা এখানেই বাড়ি, এবং চা বাগানেও আমরা কিন্তু একই ধরনের পরিবেশ দেখি, এবং অভিযোগ শোনা যায় যে চা বাগানে যারা কাজ করেন তাদেরকেও গোটা পরিবারকে কাজ করতে হয়। এখন একজন স্বামী কাজ করছেন, তো ওনার স্ত্রী বা ওনার ভাই, ওনার ভাইয়ের বউ, বোন, পরিবারে যদি বাচ্চারা কেউ থাকে, তাদেরকেও কোনো না কোনো ভাবে, হয়তো চা প্লাকিং এ মানে চা পাতা তোলার জন্য কাজে লাগানো হয় না, অন্য কোনো কাজে কিছুতে ব্যবহার করা হয়, সবাইকে কাজে লাগিয়ে দেওয়া হয়। তো সেই জায়গাতে আপনাদের কোনো ভূমিকা থাকে কিনা, আপনারা কিছু করতে পারেন কিনা চা বাগানে বিশেষ করে? আচ্ছা, এখানে বিষয়টা হলো যারা প্রাপ্তবয়স্ক বা অ্যাডাল্ট আছে ওরা তো অর্থ উপার্জন করবে, জীবিকা নির্বাহ করবে, এটা আমরা কিছু বলা নেই, সবারই রাইট আছে। কিন্তু যেখানে বাচ্চা আছে আমরা ওই ফ্যাসিলিটিটা আমরা প্রোভাইড করার চেষ্টা করি। বিশেষ করে ইটভাটা যে মানে আধিকারিক রয়েছে ওনাদেরকে বলা আছে, ওনারাও জানেন যে সবাইকে বলা হয় যে আপনাদের ছোট বাচ্চা যারা আছে, যারা আওতায় পড়ে, আপনারা অবশ্যই অঙ্গনওয়াড়ি সেন্টারে সাবমিট করেন। আচ্ছা, হ্যাঁ, অনেক জায়গায় দেখা যায় যে কিছুটা ডিস্টেন্স হয়, তো ডিস্টেন্স হওয়ার ফলে মনে হয় কিছুটা আবার একটু নেগলেন্সি থাকে, যে না আমি আমার বাচ্চাকে ওইখানে দেবো, আর ল্যাঙ্গুয়েজ প্রবলেম যেটা বুঝলাম, আমার বাচ্চা আমার কাছে থাকুক, এরকম একটা টেন্ডেন্সি আমরা পেয়েছি। এটা তো পরিযায়ী শ্রমিকদের ইটভাটার কথা বলছেন, এখন চা বাগানে তো আর পরিযায়ী শ্রমিক না, চা বাগানে যারা রয়েছেন ওনারা বছরের পর বছর মানে এটা আবার একটু আলাদা, তারাও কিন্তু ওইখানে থেকে যায়, বিশেষ করে তারা ওইখানে থাকে, তো তারা স্কুলে দেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু সেই জায়গাতে অ্যাওয়ারনেসটা দরকার আছে, আমরাও চেষ্টা করি যাতে বাচ্চাদেরকে যেহেতু পার্মানেন্ট আছে স্কুলে দেওয়ার চেষ্টা করা হয়, তো চেষ্টাটা চলছে আমাদের তরফ থেকে। 176 টাকা একজন চা শ্রমিকের সারাদিনের মজুরি হয়, তো প্রায় 24 কেজি 25 কেজি চা পাতা তুলতে হয় এমনটাই জানা যায়, এবং সেটা তুলতে গিয়ে 176 টাকা দিয়ে সংসার প্রতিপালন তো নিশ্চয়ই হয় না, তার জন্য সংসারে যারা আছে বাকিরাও কাজ করতে শুরু করে, এমনটাই আমরা শুনি। তো সেই জায়গায় একটা শিশুর, সেই পরিবারের শিশুদের ভবিষ্যৎ কি থাকে সেটা নিয়েও কিন্তু প্রশ্ন জাগে। কিন্তু আমাদের আজকের এই সভ্য সমাজে আমরা যারা আছি, যারা নিজেদের আমরা সমাজের একটু বুদ্ধিজীবী বলে ভাবি, আমরা কি দায়িত্ব পালন করছি তাদের প্রতি, সেটাও কিন্তু একবার ভেবে দেখার বিষয়। শুধু আমরা আঙুল তুললাম এবং সব দায় সরকারের কাঁধে চাপিয়ে দিলাম তাও কিন্তু নয়, আমরা কোনো জায়গায় ভুল করছি না তো? ডোমেস্টিক হেল্প, বাড়িতে পরিচারিকা, বাড়িঘরের কাজের জন্য, যেটা ম্যাডাম শুরু করেছিলেন কিছুক্ষণ আগেই। ম্যাডাম, এখন প্রশ্ন হচ্ছে, এমন প্রচুর উদাহরণ আজকের এই অনুষ্ঠান যারা দেখছেন তাদের মধ্যে অনেকেই হয়তো এমন প্রচুর উদাহরণ দিতে পারবেন যে আমার এলাকায় এরকম 4-5টা হয়তো আছে বাড়ি যেখানে 14 বছরের নিচে শিশুরা কাজ করছে, এরকম অনেকেই আমরা দেখি। বাজারে সকালবেলা যিনি যাচ্ছেন ওনার পেছনে পেছনে ছোট্ট একটা বাচ্চা 14 বছরের নিচে দুটো থলি নিয়ে বাজার করে ফিরছেন। এখন এই ধরনের হলে আপনি বললেন, আপনি শুরুতেই বললেন যে আপনারা অ্যাকশন নেন, আপনারা যান, কিন্তু এই রিপোর্টটা কে করবে, কাকে করবে, আর করলে পরে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন হবে না এমন কোনো
গ্যারান্টি কি আপনারা দেন বা কি বা প্রশাসন থেকে দেওয়া হয়? প্রথম কথা হলো আমাদের কাছে খবর আসতে লাগবে। আচ্ছা, যেভাবে হোক যারা আপনাদের কাছে শিশু সুরক্ষা কমিশনের কাছে খবর দেবে 1908 নাকি? হ্যাঁ, 1098 চাইল্ড হেল্পলাইন নাম্বার, এটা সব আশা করি সবারই জানা আছে। 1098 হেল্পলাইন নাম্বার। এছাড়া পুলিশকে খবর দিতে পারেন, এছাড়া আমাদের কাছে সরাসরি বলতে পারেন। আমরা যারা আপনাদের মাধ্যমে আমাদেরকে দেখছে, আমাদের বর্তমান অফিস মেলার মাঠ আছে, আপনারা যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর যে খবর দেবে আমরা কিন্তু এটা সিক্রেটলি লেখার চেষ্টা করব, যাতে আমরা চাই যে খবরটা আমরা কাজ করি। কে খবর দিল না দিল সেটা আমরা কাউকে বলার দরকারও পড়ে না। জাস্ট অনেকে ভয় করে যে আমি খবর দিলে নাকি আমার অসুবিধা হতে পারে বা দরকার নেই, দরকারও নেই। জাস্ট খবরটা আমাদের কাছে আসতে লাগবে। আচ্ছা, এবার সারা ভারতবর্ষে যে হেল্পলাইন নাম্বারটা আছে এটা আশা করি সবারই জানা আছে। শিশুদের জন্য হেল্পলাইন নাম্বার 1098। অবশ্যই যাতে এটাতে কল করে জানিয়ে দেন। এখনো আমি অনেক শিক্ষিত যারা আছেন ওনারা ভাবেন যে আমি যদি এই নাম্বারে ফোন করে আমার ইনফরমেশন লিক হয়ে যায়। তো আমি আপনাদের মাধ্যমে বলবো এই নাম্বারটা সবসময় সিক্রেট থাকবে, আপনার তথ্য সমস্ত গোপন থাকবে। আপনারা দয়া করে সরাসরি আমাদের খবরটা দিন, কারণ যতক্ষণ খবর না আসবে আমরা কিভাবে কাজ করব? সারা ত্রিপুরা রাজ্যে যারা জনগণ আছে তাদেরও তো একটা দায়িত্ব হয়। আমরা সবাই শুধু প্রশাসনের, যেটা আপনি বললেন, প্রশাসনের দিকে চেয়ে থাকবো প্রশাসন করবে, আমরা অবশ্যই করব, আইন অনুসারে যা করো আমরা অবশ্যই করব, কিন্তু আমাদের কাছে খবরটা আগে আসতে লাগবে। তো যারা আছেন প্লিজ আপনারা সবাই আমাদের কাছে খবরটা দেন। আমরা চাইবো প্রত্যেকটা বাচ্চা যাতে সুরক্ষিত থাকে এবং সুন্দরভাবে গড়ে ওঠে। ওকে, এখন তারপর আপনাদের মোড অফ অপারেন্ডিটা কিরকম, আপনাদের অ্যাকশনটা কিভাবে নেন? আপনারা নিজেরা যান নাকি সঙ্গে আপনাদের আরক্ষা প্রশাসন থাকে? সঙ্গে অবশ্যই আরক্ষা প্রশাসন থাকবে, কারণ ল এন্ড অর্ডার বিষয়টা তো দেখার আমাদের আলাদা আলাদা ডিপার্টমেন্টে আলাদা আলাদা কাজ থাকবে। যেমন আমাদের সাথে চাইলে ব্রেক হওয়ার সম্ভাবনা আছে অবশ্যই অবশ্যই। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভায়োলেন্ট হয়ে যাওয়ার কিছু সম্ভাবনা, প্রতিরোধ গড়ে তোলা একটা আছে। তবে আমরা মানে কমিশন যতবার গিয়েছে সেরকম কিছু হয়নি। আমরা যখন বোঝানোর চেষ্টা করেছি সবাই বুঝেছে বিষয়টা, এবং তারা বুঝেছে যে আসলে শ্রম করানো হচ্ছে। উনার মতে এটা ঠিক না। উনি মনে প্রথম দেখা উনার মনে হয় যে আমি বাচ্চাটাকে শেল্টার দিয়েছি, আমার কাছে একটা গরিব মা বাবা এসেছে, আমি ওনাকে শেল্টার দিয়েছি। কিন্তু এতে যে ওর পুরা বিকাশ ও ডেভেলপ যে ব্যাহত হচ্ছে ওইটা ওনার মাথা থেকে চলে যায়। উনি সেফটি বিষয়টা দেখেন আর কি। তো যারাই আপনারা নিউজ দেখছেন এটা দেখবেন যে যখনই কোনো খবর আসে এটা কিন্তু দণ্ডনীয় অপরাধ। 6 মাসের শাস্তিও হতে পারে এবং 10 থেকে 50,000 টাকার ফাইনও হতে পারে। ওকে, এখানে আমি আসছি কারণ এটা মানুষের জানার দরকার, যারা শেল্টার দিয়ে ভাবছেন যে আমি তো শেল্টার দিচ্ছি। এখন সমস্যা হচ্ছে যে তার আগে জানতে হবে যে আমাদের রাজ্যের শিশু শ্রম যে হয় বা শিশু শ্রমিকদের হিসেবে যে ব্যবহার করা হয় তার মূল কারণ কি শুধু দরিদ্রতা নাকি তার পেছনে অন্য কোনো কারণও আছে? কিছুটা পার্সেন্টেজ যদি আমরা দেখি যে অর্থনৈতিক দিক দিয়ে দুর্বল, আমি বলবো না একদম টাকা পয়সা নেই সেরকম না, খাওয়া পরে বেঁচে যাওয়ারও আছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখি যে ছেলেদের তুলনায় মেয়েদের কিন্তু ডোমেস্টিক মানে বাড়ি ঘরে মেয়েদের দেওয়া হয়, যাতে ঘরের সেফটি বিষয়টা দেখা হয়। আর বিশেষ করে ছেলেরা, যেটা আমি গত 2 মাস আগে দেখলাম, একটা গ্যারেজে একটা ছেলেকে দেওয়া হয়। গ্যারেজ, চার দোকান বা এরকম দিকে কিন্তু মেয়েদের খুব কম দেখা হয়, মানে আমাদের রাজ্যে বিশেষ করে ছোট ছেলেদের দেওয়া হয়। আর গ্যারেজে দেওয়া হচ্ছে, গাড়িতে উঠিয়ে দেওয়া হচ্ছে। তারপর কিছুদিন আগে একটা জায়গাতে দেখলাম সে মানে টিফিন বানাচ্ছে। তো যখন আমি ছেলেটাকে জিজ্ঞাসা করলাম যে কেন বাবা তুই পড়াশোনা কেন করছিস না, ও বললো আমার পড়াশোনা করতে ভালো লাগে না। তো বললাম তো এই যে কাজ করছিস তো পরে করতে হবে, এখন তো পড়াশোনা যদি না করো তো কিভাবে মানে নিজে ডেভেলপ করবি, বা অনেক কিছু ব্যাপার আছে যেটা আমরা শিক্ষা থেকে নিতে পারি। এখানে বসে টিফিন বানানো করো এটা ঠিক আছে কাজ, কিন্তু কাজ করার একটা সময় থাকে। তো এইভাবে করলে তোর দেখাতে কিন্তু অন্যরাও করবে। আর যেখানে পড়াশোনার দরকার, পড়াশোনা তো বিকল্প হয়ই না, পড়াশোনা করে তারপর তোর বয়স হলে তুই জীবিকা নির্বাহ কর, যেটাই ওর সৎ পথে যেটা করা। তারপরে ছেলেটা বুঝলো। তারপর আমরা যখন ফলো আপ রাখি যে আদৌ কি ছেলেটা স্কুলে গিয়েছে বা বাড়িতে গিয়েছে পড়াশোনা করছে, তো আমরা দেখি যে না ঠিক ছেলেটা বুঝেছে, পড়াশোনা করছে, এবং একটা স্কিমের মাধ্যমে ওকে যোগান দেওয়া হয়েছে যে তোর পড়াশোনা খরচা সরকার বহন করবে। আচ্ছা, ঠিক আছে। তো যখন অর্থনৈতিক দিক দিয়ে দুর্বল সেই টাকাটা পেয়ে কিন্তু পড়াশোনা করছে। এখন পর্যন্ত ওর না বইয়ের তো দরকারই হয় না, ড্রেসের দরকার হয় না, টিউশনের যে ফি ওই টাকাটা দিয়ে বেয়ার করা হয়। ওকে, মানে তাহলে এখানে আমার প্রশ্ন, এই যে স্কিমের মাধ্যমে আপনি বললেন যে ওকে একটা আপনারা স্কিমের আওতায় নিয়ে এলেন, তাহলে সে কাজ করতে শুরু করলো, তারপর কেন তাকে স্কিমের আওতায় নিয়ে আসা হলো? সেই যে দরিদ্রতার কারণে যদি কোনো পিতা মাতা বা মা বাবা বা কোনো পরিবার তাদের ঘরে সন্তানদের পড়াশোনা না করাতে পারে এবং সেখানে কাজে লাগিয়ে দেবে মনে করে, তাহলে তাদেরকে প্রথমেই কেন স্কিমের আওতায় আনা হয় না? এরকম কি কোনো স্কিম আছে কি যে আমি আমার সন্তানদের পড়াতে পারছি না,
এখন আমাদের তো সরকার তো পড়াশোনা তো ফ্রি আছে সরকার, এছাড়া আর কি স্কিম আছে যে মানে যেটার আয়তায় আপনারা ওদেরকে নিয়ে আসেন? এখন দেখুন যে স্কিমটার কথা আমরা বললাম, এটা কোনো গার্জিয়ান বা অভিভাবক যদি বলে বা যে কোনো ভাবে হোক, দেখুন আমাদের ডিস্ট্রিক্টে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি আছে, 1098 আছে হেল্পলাইন নাম্বার, পুলিশ প্রশাসন আছে, আমরা কমিশন আছে। তো আমাদের কাছে যদি সরাসরি আবেদন করে বা সরকারের কাছে যে কোনো জায়গায় যদি গিয়ে বলে আমার বাচ্চার আমি পড়াতে পারছি না, আমার সরকারি হেল্প দেওয়া, ওই স্কিমের আওতায় যদি উনি আসেন, উনি অবশ্যই হেল্প পাবেন। তার জন্য আমাদের কাছে সেটা ওই বললাম যেটা আমাদের কাছে আসতে হবে, খবরটা নিতে হবে। এর জন্য কিন্তু আমরা ফিল্ডে কাজ করছি এবং প্রতিনিয়ত যখনই আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমাদের কমিশন থেকে মানে সমস্ত দিন সমস্ত মাসে করা হচ্ছে, যাতে এই স্কিমগুলির কথা বোঝানো হয়। প্লাস বাকি যে ডিপার্টমেন্টগুলি রয়েছে যে স্কিমগুলি পরিচালনা করছে, ওনারাও কিন্তু চালিয়ে যাচ্ছেন যে আপনাদের জন্য সুযোগ, আপনারা সুযোগ গ্রহণ করুন। আচ্ছা, মানে যারা জানতে হবে যে আপনাদের স্কিমগুলি চালু আছে, আপনারা এসে এগুলি নিয়ে যান। ওকে, ঠিক। এখন তাহলে প্রশ্ন হচ্ছে, আপনি বললেন যে শিশুদের শ্রমিক হিসাবে ব্যবহার করার মূল কারণ আমরা তাহলে বুঝতে পারছি দরিদ্রতা। ঠিক আছে, দরিদ্রতার কারণে সেখানে বাবা মারা পড়াশোনা না করিয়ে কাজে কিছুটা, আবার অন্যান্য কিছুটা কারণ আরেকটা আছে যেটা দরিদ্রতা বললেন, আরেকটা কারণ আছে যে মা বাবাই পড়াশোনার দিক দিয়ে পিছিয়ে। আচ্ছা, এটা একটা কারণ যেটা দেখলাম যে মা বাবা যদি না জানে, হ্যাঁ মা বাবা যদি না জানে যে আমার পড়াশোনা কি গুরুত্ব, ওনার বাচ্চাদেরকে সেটা বোঝাতে একটু সময় লাগবে। আচ্ছা, সেই জায়গায় আমরা চেষ্টা করি স্কুল কিভাবে স্কুলের সাথে বাচ্চাদের লিঙ্ক করা। স্কুল যেটা করতে পারবে, গার্জিয়ান যদি মানে না বুঝে পড়াশোনার বিষয়টা, স্কুল তো অবশ্যই তার ভূমিকা পালন করবে। সেই জায়গায় বাচ্চা যাতে স্কুলে যায়, ওই আমাদের বিষয়টা ওইখানেই থাকবে যে কাজ করছে বা করছে না, কেন বাচ্চাটা ঘরে বসে আছে। অনেক বাচ্চা দেখি পড়াশোনা ভাল লাগে না, ঘরে বসে থাকে। তো আমরা চেষ্টা করি কেন তুমি ঘরে বসে আছো। তো এখানে আমাদের শিক্ষা দপ্তরে অনেকটা বিরাট বড় ভূমিকা পালন করে থাকে, যেটা আমরা ড্রপ আউট বলে থাকি। সেটাকেও তারা স্কিম বা দেখে যে বাচ্চাটা কিভাবে কেন স্কুলে যাচ্ছে না, কি কারণে যাচ্ছে না, তাকে আবার স্কুলে ফিরিয়ে আনা। এভাবে আমরা চেষ্টা করা হচ্ছে সমস্ত ডিপার্টমেন্টে, যাতে প্রত্যেকটা বাচ্চা স্কুলে যায়। ঠিক। আমরা যখন একদিকে যখন কর্মসংস্থানের অভাব বলে আমরা প্রতিবাদ দেখি, সেই জায়গায় দাঁড়িয়ে শিশুদের কাজে রাখা হচ্ছে, তখন কি কোনো একটা জায়গায় মনে হয় যে শিশুদের দিয়ে যে এই যে মানে কাজ করানোটা, অনেক জায়গায় জোরপূর্বক কাজ করানো হচ্ছে, বা অনেক জায়গায় কম পারিশ্রমিক দিয়ে তাদেরকে অনেক বেশি কাজ করানো যায় বলে কিন্তু অনেকে ছোটদের বা শিশুদের প্রেফার করেন কাজ? এরকম বিষয়টাও দেখা যায়, কিন্তু বর্তমান যেটা বললাম যে খবর আমরা যখনই আসে আমরা সেটা কাজ করি। কিন্তু আমি বলবো যে সভ্য সমাজে আমরা যারা আছি, প্রশাসন তো আছে, প্রত্যেকটা মানুষেরও দায়িত্ব এটা নিতে লাগবে যে আমার মানবিকতা, আমার মানসিকতা সেরকম কেন দরকার। আমার ঘরের ছেলে মেয়ে যদি পড়াশোনা করছে, আমি আরেকজনের ছেলে মেয়েদের দিয়ে কেন কাজ করাবো? এই মানসিকতাটা কিন্তু পরিবর্তন আনতেই লাগবে। শুধু আমরা প্রশাসন কাজ করব আর সাধারণ জনগণ যদি দায়িত্বটা না নেয়, সেটা কিন্তু মানে শিশু শ্রম কিন্তু সরানো একটু মুশকিল হয়ে যাবে। তো আমাদের মনে হয় সামাজিকভাবে বা ব্যক্তিগতভাবে সবারই দায়িত্বটা নিতে লাগবে, তাহলে মনে হয় শিশু শ্রমটা শেষ হওয়ার পথে আমরা আশা করতে পারি। আমি একটা জায়গায় আসতে চাই এবার, যেটা আপনি শুরুতেই শুরু করেছিলেন বলতে, এবং আমি একটু আগে আমরা শিশু শ্রমটা বুঝে নিলাম। এবার বলুন যে অনেকেরই এরকম একটা চিন্তাধারা থাকে যে আমি তো বিশেষ করে এই যে যারা ডোমেস্টিক হেল্প বা বাড়ি ঘরে যারা কাজ করাচ্ছেন শিশুদের দিয়ে, তারা এটা ভাবেন যে আমি তো কোনো অত্যাচার করিনি, আমি কোনো টর্চার করিনি, আমি তো খাওয়াচ্ছি, আমি তো পড়াচ্ছি, ভালো রাখছি, আমার মেয়ে যেটা খায় বা আমার ছেলে যেটা খায় ওকে সেটাই খেতে দিচ্ছি, কিন্তু আমার মেয়ে স্কুলে যাচ্ছে, আমার ছেলে স্কুলে যাচ্ছে, ও তখন বাড়িতে কাজ করছে। এখন কথা হচ্ছে তাদের জন্য কি ধরনের শাস্তির বিধান রয়েছে এই আইনে? অবশ্যই এখানে এই ধরনের যাদের ঘরে মানে যারা ডোমেস্টিক হেল্প আছে এবং আপনারা খবর পেলেন অথচ টর্চার্ড হয়নি, টর্চার্ড হলে তো একটা অন্যরকম নিশ্চয়ই আইন আছে, এটা আবার একটু অন্যদিকে চলে যাবে একদম। কিন্তু যদি একটা বাচ্চাকে ঘরে রেখে ঘরে কাজও করানো হয়, এটা কিন্তু চাইল্ড লেবারই পড়ে। তো এই জায়গায় কিন্তু শাস্তির বিধানও আছে এবং ফাইনও কিন্তু আছে। আচ্ছা, তো আমি এটাই বলবো যে এটাও যাতে না করার। আপনি ভালো খাওয়াচ্ছেন, ভালো পড়াচ্ছেন, কিন্তু ওর তো ডেভেলপ হচ্ছে না, ওর পড়াশোনার দিকটা খরচ হচ্ছে, বাকি যে সুযোগ সুবিধাগুলো ও তো আপনি দিচ্ছেন না। একটা সময় এরকম দেখা যাবে যে আপনার ভালো লাগলো না, বাচ্চাটাকে ঘর থেকে তাড়িয়ে দিলাম, ঠিক তো? এখানে গার্জিয়ান বাচ্চাটাকে নিয়ে কি করবে? সেই জায়গায় ও তো আমরা দেখি যে যদি সমাজে ডেভেলপ বা মানে বিকাশ হতে লাগে, সবাই শিক্ষিতের আওতায় আসতে লাগবে, তারপরে বিকাশ সম্ভব হয়। কিন্তু একটা বাচ্চা যদি সবসময় কারোর ঘরে চাইল্ড লেবার হিসেবে নিযুক্ত থাকে, আজকে এই ঘর না ওই ঘর, ওই ঘর না এই ঘর করতে থাকে, ওর তো ডেভেলপই হলো না, এবং ওর যে অধিকারগুলি আছে ওগুলো তো পেলোই না। তাহলে আলটিমেটলি দেখা গেল আমাদের সমাজ পিছিয়ে যাচ্ছে। যদি চাইল্ড লেবার বেশি হয়ে থাকে, এটা কিন্তু সমাজের একটা অবক্ষয় হবে।
একদম এই বিষয়টা আমাদের সবাই একটু নজর রাখতে লাগবে, যারা এই ধরনের কাজে বাচ্চাদের মানে নিয়োগ করছে বা করার চিন্তা করছে তারা এগুলো যাতে না করেন। এখানে আরেকটা জিনিস একটু স্পেসিফাই হয়ে যায় আমরা ম্যাডাম, অনেকেই আছেন, অনেক পরিবার আমরা দেখি যারা কোনো একটি গরিব পরিবারের বা আর্থিকভাবে অসচ্ছল এমন পরিবারের একটি শিশুকে আশ্রয় দেন, সেখানে শুধু খাওয়া পড়া না, তার শিক্ষার দায়ভারটাও নিয়ে নেন এমন যায়, এবং শিক্ষার দায়ভার নিচ্ছেন, সে স্কুলেও যাচ্ছে, তার বাড়িতে ওনাদের বাড়িতেও যা গৃহকর্মের কিছু কাজকর্ম আছে সেগুলো করছে, এবং খাচ্ছে, ঘুমোচ্ছে, সবকিছু যা করার ওদের সঙ্গে একইভাবে করছে। তখনও কি তাকে শিশু শ্রম হিসেবে বিবেচনা করা হবে? হ্যাঁ, এখানে আবার একটা বিষয় আছে, যদি 14 বছরের নিচে হয় তাহলে শ্রম ধরা হবে। আচ্ছা, মানে কনসার্ন যদি থাকে, বাচ্চা বলে যে আমি পড়াশোনা করছি, আমি খাওয়া দাওয়া করছি, সব ঠিক আছে, এবং গার্জিয়ান যদি বলে যে আমি পারবো না, তার জন্য আমি দিয়ে দিয়েছি, এখন দেখলাম ওর যে রাইটস, ওর যে অধিকারগুলি ওইখানে যদি ফুলফিল হয়ে থাকে, বা বাচ্চা যদি বলে না আমি সময় সময় মা বাবার সাথে দেখা করি, মা বাবাও আসে আমার সাথে দেখা করে, আমি ভালো খাওয়া দাওয়া পাই, আমি স্কুলে যাচ্ছি, আমার সমস্ত ডকুমেন্টস আছে, আমার ভবিষ্যতে কোনো আমার অসুবিধা হবে না, এবং আমার যদি মাইনেটা আমার মার হাতে তুলে দেওয়া হচ্ছে, আমার একটা ভবিষ্যতে সম্বল রয়ে যাচ্ছে, এরকম যদি হয় ঠিক আছে তাহলে। কিন্তু তারপরও যাতে বেশিরভাগ 14 বছরের উপরেও যদি হয়, এটা আবার সেরকম যদি মাইনে পেয়ে যায় বা এরকম করা হয়, মা বাবার সাথে যোগাযোগ না থাকলো, এটা আবার কোনো অসুবিধা হয় না, অথচ ও মাইনে পাচ্ছে 14 থেকে 18 মধ্যে, 14 থেকে 18 হয়, কিন্তু 14 বছরের নিচে হলে তারপরেও সমস্যা আছে। এবং বিশেষ করে এটা ডোমেস্টিকের ব্যাপারে। এখন যদি কারখানা বা বিপজ্জনক জায়গায় যদি 14 বছরের নিচে করা হয়, এটা কিন্তু একদম পানিশেবল। ঠিক, এবার এখানে এই পানিশমেন্টটা আপনি কত অবধি আসতে পারে, আপনি যে টাকার ইয়েতে, এবং আইনত কত টাকা মানে দণ্ডনীয় হতে পারে? আচ্ছা, যেটা মানে চাইল্ড লেবার অ্যাক্ট অনুযায়ী যেটা আছে, খুব সম্ভবত 6 মাসের শাস্তি হতে পারে, এবং 10 থেকে 50,000 টাকা ফাইন হতে পারে। মানে যারা ডোমেস্টিক বলতে না, যেটা কারখানায় বা হেজার জায়গা, বিপজ্জনক জায়গা যেটা হয় আর কি। আর যদি 18 মানে 14 উপরে যায়, ওকে কিছু ফ্যাসিলিটি দিতে লাগবে, যেমন অ্যাডাল্ট যেরকম ছুটি নেয়, পরিবারের সাথে দেখা করতে পারে, 6 ঘন্টা বা 7 ঘন্টা একটা মিনিমাম টাইম থাকবে, এর বেশি কাজ করাতে পারবে না, কারখানার যে বিষয়টা আছে আর কি। তারপর মাইনের সমান পেতে লাগবে। ওই বিষয়গুলো যদি হয়ে থাকে তাহলে চাইল্ড লেবার আওতায় আসবে না, এই বিষয়গুলো আর কি। আর যদি 14 নিচে হয়, অবশ্যই শাস্তি এবং ফাইন অবশ্যই থাকবে। ওকে, যারা কারখানায় যেসব শিশু শ্রমিকরা আছে 14 বছরের নিচে বা 14 বছরের উপরে, 18 বছরের নিচে, তাদের জন্য রেজিস্টার মেনটেন করতে হয়, এবং কি কি সুযোগ সুবিধা তাদেরকে দেওয়া হচ্ছে, এমন কি কোনো ধরনের আইন কিছু রয়েছে ত্রিপুরার ক্ষেত্রে? এখন পর্যন্ত দেখুন, আমাদের কাছে যখনই খবর আসে 14 বছরের নিচে মানে বিপজ্জনক জায়গা, তো সেরকম আমরা খবর এখন পাইনি এখন পর্যন্ত। যদি করা হয় অবশ্যই রেজিস্টার মেনটেন করা দরকার, যে ওনার কাছে এরকম বাচ্চা আছে। 14 বছর নিচে মনে হয় না, আমার কাছে খবর আসেনি সেরকম, কিন্তু 14 পরে যদি থাকে, নর্মাল যে অন্যান্য যে শ্রমিকরা রয়েছেন যেভাবে রেজিস্টার মেনটেন করা হয়, ছুটি কতদিন নিচ্ছে, সেটা করতেই লাগবে, একদম করতে লাগবে বিষয়টা। ম্যাডাম, এখানে কথা হচ্ছে যে আমরা তো বলছিলাম এমন শিশুদের কথা যাদের হয়তো পরিবার রয়েছে, বাবা মা রয়েছে, বাবা মা হয়তো যেটা বলছিলাম যে আর্থিকভাবে দুর্বল, সেখানে সন্তান প্রতিপালন করতে পারছেন না, তাদেরকে কাজে লাগিয়ে দিচ্ছেন। এখন যারা অনাথ, যাদের হয়তো বাবা নেই বা মা নেই, বা হয়তো দুজনেই নেই, পরিবারের অন্যরা দায়ভার নেয়নি, তাদেরকে এরকম শেল্টারে যদি কেউ দিয়ে দেয়, যে কারোর পরিবারে আছে, সেখানে কাজও করছে, তাদের ক্ষেত্রেও কি একই ধরনের আইন প্রয়োগ হয়? একদম, মানে কারোর পরিবার থাকুক বা কারোর অনাথ, বা আমরা অনাথ বলি না, যার কেউ নেই, সব ভগবান আছে, আমাদের প্রশাসন আছে, এখন তো আমাদের কমিশন সেই বিষয়ে নজরদারি বেশি, সরকারও সেরকম ভাবে নজরদারি করছে। কোনো অনাথ বা যার মা বাবা নেই, তাদের যদি কাজ করানি হয়, এবং আমাদের যেটা খবর যদি আসে, আইন কিন্তু সবার জন্য সমান। আইন এটা হবে না যে ওর মা বাবা আছে আমি নিচ্ছি, ওর মা বাবা নেই তাকে দিয়ে আমি জোর করিয়ে কাজ করাচ্ছি, সেটা কিন্তু হবে না। এখন সেটা হচ্ছে আপনি বলছেন অন্যখানে গেলে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে বাচ্চাগুলো বা এই শিশুগুলো অনেক সময় নিজের পরিবারেই কিন্তু অত্যাচারিত হয়, সেখানে বাবা মার অবর্তমানে বা বাবা মা নেই, পরিবারের অন্যরা কিন্তু তাদেরকে এক বাড়ির পরিচারিকা হিসাবে বা ডোমেস্টিক হেল্প হিসেবেই ব্যবহার করে, হয়তো পড়াশোনা করাচ্ছে, কিন্তু তাদের উপর মানসিক নির্যাতন হয়, শারীরিক নির্যাতন হয়। এই ক্ষেত্রে পরিবারের ভেতরে থেকে এই ক্ষেত্রে আপনাদের কোনো ভূমিকা থাকে? হ্যাঁ, এই ক্ষেত্রে যদি বাচ্চা আমাদের কাছে সরাসরি কমপ্লেন করে, বা যে কেউ কমপ্লেন করতে পারে যে ওর মানসিকভাবে টর্চার হচ্ছে, ওর মা বাবার অবর্তনে ওকে কাজ করাচ্ছে, যদি আমাদের কাছে এরকম কমপ্লেন আসে, আমরা অবশ্যই যোগাযোগ করব এবং চেষ্টা করব ও যাতে ভালোভাবে থাকে, শিশুটি যাতে ভালোভাবে থাকে, এই ব্যবস্থা করা হয়। ওকে, এখন এদের জন্য ম্যাডাম শিশু শ্রম বন্ধ করতে মানে সাধারণ মানুষের কি ধরনের দায়িত্ব পালন করতে পারে? আমরা যারা সাধারণরা আছি, আমরা কি করতে পারি?
এখন দেখুন, আইন যেহেতু আছে, আমরা সবাই কিন্তু আইনের অধীন, আইন অবশ্যই মানতে লাগবে। এখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে গার্জিয়ানরা বলে আমি তো গরিব, আমার সেই জন্য বাচ্চাদেরকে চাইল্ড লেবারে বা চাইল্ড দেওয়া কিছু টাকা উপার্জন করার জন্য, কিন্তু ওনারা বুঝছে না কিছু টাকার জন্য ওর ভবিষ্যৎ কিন্তু অন্ধকারের দিকে দিয়ে দিচ্ছে। প্রথম কথা, ওকে স্কুলে দেওয়া হচ্ছে না, এবং ওর যে সুযোগ সুবিধাগুলি, ওর ফিউচার কিরকম হবে ও নিজেও জানছে না। সেই বিষয়টা জানার জন্য আমরা চেষ্টা করি যাতে গার্জিয়ানদের বোঝানো হয়, বা বাচ্চাদেরও সাথে আমরা কথা বলি যে কেন স্কুলে যাওয়া হচ্ছে না। তো এই বিষয়গুলো আমরা রোজ হিসাবে করে থাকি যাতে ঘটনাগুলি না হয়ে থাকে, এবং সবচেয়ে বড় ভূমিকা কিন্তু আমাদের প্রত্যেকেরই নিতে লাগবে। আচ্ছা, প্রশাসন আছে, সরকার, আমি যেটা আগেও বললাম, কিন্তু প্রত্যেকেই জনগণ সজাগ থাকতে লাগবে, যে সবাইকে এক নজরে দেখতে লাগবে। ওর বাচ্চা আলাদা, আমার বাচ্চার প্রতি আমি বেশি কেয়ার করবো, আরেকজনের বাচ্চা দিয়ে আমি ঘরে কাজ করাবো, সেটার মানসিকতা পরিবর্তন করতে লাগবে। এই মানসিকতা চেঞ্জ যতদিন না হবে, শিশুশ্রম বন্ধ হবে না। যদি মানসিকতা চেঞ্জ হয় যে আমি আমার বাচ্চার পাশাপাশি আমি ওকে হেল্প করব, ওকে দিয়ে কাজ না করিয়ে ও চেষ্টা করবো আমি কিভাবে ওর সাথে ওর যে যে অসুবিধাগুলি আছে আমি যাতে ওকে পার করিয়ে দিতে পারি। এবং ব্যক্তিগতভাবে কেউ যদি দায়িত্বটা নেয়, আশা করি সবাই নিজে থেকেও একটু মানে নিজের সান্ত্বনা থাকবে যে আমি সমাজের একটা ছোট বাচ্চার জন্য কিছু করেছি। কারণ বাচ্চারা তো নিষ্পাপ থাকে, আমার সন্তান শুধু মানুষ হলো আর বাকি সবাই অমানুষ হলো, তাহলে সেই সমাজবদ্ধ জীব কি করে হবে? তাহলে সেই সমাজে অমানুষই পাবে। এরকম যদি কেউ কাজও করে থাকে, আমরা দেখি যে সমাজের প্রতি দায়িত্বটা কিন্তু উনি ভালোভাবে করছেন। বিশেষ করে বড়দের তুলনায় আমরা ছোট বাচ্চাদের যদি হেল্প করি, এর থেকে বড় কাজ মনে হয় না আমার মতে কোনো কিছু আছে। আমরা সাধারণ মানুষ হিসেবে যদি আমরা একটা বাচ্চাটাকে একদিনের জন্য যদি হেল্প করি, বা যে কোনো ভাবে একটা ফোন করে বলে দিই যে ও বাচ্চাটা এরকম নেগলেক্ট হচ্ছে, বা ওকে দিয়ে কাজ করানো হচ্ছে, বা ও রাস্তায় ঘোরাঘুরি করছে, ও চার দোকানে দেখেছি, জাস্ট আপনারা ফোন করে ইনফর্ম করে দিন, এতেই আপনার কাজ হবে। আপনি এতটুকুই কাজ করেন আপনারা যারা দেখছেন, যাতে বাচ্চাটাকে আমরা হেল্প করতে পারি, এবং সবাই কিন্তু দায়িত্ব নিতে লাগবে। দত্তক নেওয়ার ক্ষেত্রে আমাদের এখানে এই রাজ্যে দত্তক নেওয়ার ক্ষেত্রে তো পুরো ভারতবর্ষই বোধহয় একই আইন চলছে। এখন দত্তক নেওয়ার ক্ষেত্রে শিশুদের প্রতি কোনো ধরনের গাফিলতি বা তাদের প্রতি কোনো অন্যায়ের কোনো কমপ্লেন আপনারা পান কিনা, বা যদি হয়ে থাকে তাহলে কি ধরনের হয় সেটা? দত্তক বিষয়টা কিন্তু সারা ভারতবর্ষে একই আইনে চলে, এটা অনলাইনে অ্যাপ্লাই করতে লাগে, এবং আরেকটা প্রসেস আছে যেটা কোর্টের মাধ্যমে হয়ে থাকে, দুইটা আছে। তো সবচেয়ে ইজি যেটা হয়, আপনি অনলাইনে করলে আপনি বিষয়টা একদম আপনার হাতের কাছে থাকবে, আপনি ডেলি আপডেট দেখতে পাচ্ছেন, এবং আপনি নিজে, আমি যতটুকু জানি 3টা স্টেটে আপনি অ্যাপ্লাই করতে পারেন। আপনার পছন্দ মতো স্টেটে অ্যাপ্লাই করেন এবং ক্লিক করে দেখবেন আপনার কোন বাচ্চাটা লাগবে, বাচ্চার বায়োডাটা সব আসে, প্লাস আপনার বাড়িতে গিয়ে ভেরিফিকেশনও করা হয় যে সরকার যে বাচ্চাটাকে আপনাকে দেবে ওর জায়গাটা ঠিক আছে কিনা। ঠিক আছে, তারপরে ফলো আপ চলে কিন্তু। তো এরকম ভাবে অনেক বাচ্চাই দত্তক নেওয়া হচ্ছে। প্রসেসটা করতে করতে যতদিন সময় লাগে, কারণ সিরিয়াল বাই যখনই আসে তখনই কিন্তু বাচ্চা নেওয়া হয়। আমি পট করে বললাম এরকম হয় না, কারণ আইনে থাকলে আমার মনে হয় কারোর কোনো অসুবিধা হবে না। বিশেষবার ক্ষেত্রে যাই হোক, বিষয়টা আজকে আলোচনা না, তারপরেও বলি, মানে আইনের বাইরে গিয়ে যাতে কেউ কিছু না করে। অনেকে বলে যে, আমার প্রশ্নটা সে জায়গায় আসছিল যে বলছি দত্তক ব্যাপারটা আইনত ছাড়া যারা এরকম ভাবে করেন, যারা নেন, কেন কিছুদিন আগেই আমরা আমাদের রাজ্যে শিশু বিক্রির অভিযোগ শুনেছি, এখন এগুলো হয়, সেখানে আপনারা কি ধরনের ভূমিকা নিতে পারেন, বা নিয়ে কি হয়, কি ধরনের কোনো কিছু হয়? একদম, এটা কিন্তু বিপজ্জনক, একটা গুরুতর একটা অভিযোগ, অপরাধ। কেন এক মাসের বাচ্চা 6 মাসের বাচ্চাকে বিক্রি করে দেওয়া হয়? আবার আমরা দেখেছি যে গর্ভ অবস্থায়ও বিক্রি করা হয়। এখানে গাফিলতিটা দেখি শুধু মা বাবার। একটাই কারণ থাকে যে আমি বাচ্চা জানি না, ওনার যারা আমরা খবর পাই যে একটা দুটো বাচ্চা আছে অলরেডি, তারপরে এই বাচ্চাটাকে কনসিভ করে তারপরে এটাকে বেঁচে দেওয়া হয়, এবং গর্ভে থাকা অবস্থা, মানে এটা পয়সা রোজগারের এরকম একটা টেন্ডেন্সি আমরা দেখতে পাই। বিগত যেটা আমার রিসেন্টলি, যাই হোক একটা বিষয়টা না, তারপরেও বলছি, আমাদের কমিশনে যখন খবর আসে না, গত বছর হয়, 1 বছর আগের কথা, একটা বাচ্চাকে রেস্কিউ করতে আমাদের 5 দিন সময় লেগেছে। মানে এখানে না ওইখানে, ওইখানে না এখানে, এভাবে চলছে। তারপর লাস্টে আমরা রেস্কিউ করেছি, কারণ আমরা কিভাবে বাচ্চাটাকে যত তাড়াতাড়ি পারি বিক্রি করে দিই, যত তাড়াতাড়ি পারি আমরা রেস্কিউ করতেই লাগবে, কারণ বাচ্চাটা কি অবস্থা আছে আমরা জানি না। যাই হোক, ভগবানের কৃপায় যেটাই হোক, বাচ্চাটাকে আমরা পেয়েছি, এখন বাচ্চাটা হোমে আছে, এবং আশা করি খুব ভালো তাড়াতাড়ি মনে হয় অ্যাডপশনে যাবে, এবং খুব ভালো একটা মাতা পিতার কাছে যাবে, যার মানে তুলনা হয় না। যখন মানে আমরা যখন দেখি একটা যার কেউ নেই, যাকে ছোট বাচ্চা আমরা রেস্কিউ করেছি, ও একটা ভালো পরিবারে যাচ্ছে, আমাদের মানে খুশির ঠিকানা থাকে না। ম্যাডাম, এখানে এই যে এই তো ছোট বাচ্চাদের কথা আপনি বললেন, দত্তক নেওয়ার ক্ষেত্রে হোক বা এই ধরনের রেস্কিউ আপনারা করেন, এটা সত্যি খুব আনন্দের বিষয়। যখন 5 দিন
পরেও আপনারা পরিশ্রমের পরে রেস্কিউটা করতে পারলেন। চেহারা দেখলে মনে হয় পরিশ্রম সব চলে গেছে। এবং তারপর সবচেয়ে ভালো লাগে যে নেক্সট দেখি যে বাচ্চাটা একটা মা বাবার কাছে আছে, যখন আমরা ফলো আপে দেখি। ঠিক আছে, সে ভালো আছে, এই মুহূর্তে ভালো আছে। এখন কথা হচ্ছে যে এরা তো ছোট বাচ্চা, এদের কিছু করার নেই। অনেক সময় এই যে 14 বছরের নিচে যেহেতু আপনারা হয়তো, এই যে আপনি কিছু শুরুতে বলছিলেন যে 9 বছরের একটি মেয়েকে আপনারা রেস্কিউ করেছেন বাড়ি থেকে, এবং সে এখন তারপর আপনারা তাকে হোমে রাখছেন বা সেরকম সুরক্ষিত রাখার চেষ্টা করছেন। সেই জায়গায় কোনো ধরনের সমস্যা হয় কি বাচ্চাদের? বাচ্চারা কখনো কি অ্যারোগেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে? বা যারা হোমে থাকে, যাদেরকে রেস্কিউ করলেন, তাদেরই হয়তো সেই বাড়িটাই পছন্দ ছিল বা সেভাবে কাজ করে সেই জীবনটাই ওদের পছন্দ ছিল, হোমে আসার পর তাদের এই জীবন পছন্দ হচ্ছে না, এরকম ধরনের কোনো রেজিস্ট্যান্স পান কি আপনারা? এরকম তো আমরা এখনো পাই না। কারণ সময় সময় কিন্তু আমরা যে হোমগুলি আছে বা সিসিআই গুলি আছে, ডিপার্টমেন্ট হোক, চাইল্ড ওয়েলফেয়ার হোক, আমরা সময় সময় কিন্তু এগুলি ভিজিট করি, এবং যে বাচ্চারা কিরকম আছে এটা আমরা জানি। আর সরকার যেহেতু আছে, প্রশাসন যেহেতু আছে, ওখানেও আইন চলে, আইনের বিরুদ্ধে কিছু করা যায় না। যেহেতু চাইল্ড লেবার হচ্ছে, ওই বাড়িতে থাকা দেওয়া যাবে না আইনের বিরুদ্ধে। এখন বাচ্চাটাকে শেল্টার দিতে লাগবে, এখন হোমে থাকতেই লাগবে। তো ওর যদি মাঝে মধ্যে ইচ্ছা হয়, আমাদের মনে হয় না, কারণ যে বাড়িতেই থাকে ওরে কিন্তু 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা কাজই করানো হতো, ঠিক আছে, যা হোক খাওয়া দাওয়া দেওয়া হতো, কিন্তু পরিশ্রমটা তো ওর বয়সের তুলনায় বেশি হতো। সেই জায়গায় একটা বাচ্চা যদি সিসিআইতে বা চাইল্ড কেয়ারে থাকে, ও তো সাধারণ বাচ্চাদের মতো বড় হয়ে যাচ্ছে, ওর অধিকার নিয়ে সাথে বড় হচ্ছে। সেই জায়গায় বাচ্চারা খুব ভালো আছে। ওকে ম্যাডাম, হোমে কতদিন একটা বাচ্চা থাকতে পারে এবং তারপর তাদের কি হয়, মানে জীবনের গতিটা কোন দিকে যায়? আপনারা রেস্কিউ করলেন, ধরুন 9 বছরের একটি বাচ্চা, ছেলে হোক বা মেয়ে হোক, রেস্কিউ করলেন, হোমে দিলেন, তারপর? হোমে এখন পর্যন্ত 18 বছর পর্যন্ত থাকতে পারবে। আচ্ছা, তারপরে 18 পরে যদি ওর মা বাবা বা গার্জিয়ান বা রিলেটিভ কেউ যদি আসে, কোর্টের মাধ্যমে, প্রসিডিউরের মাধ্যমে ওকে হ্যান্ড ওভার করা হয়, যদি বাচ্চা বাড়িতে যেতে চায়। আচ্ছা, এবং প্রপার ইনভেস্টিগেশনের মাধ্যমে হবে, যে কিভাবে দেওয়া হয় না, ঠিক আছে, যদি লিগ্যাল অনুসারে হয়। কিন্তু এই জায়গায় দেখা যায় যদি কারণ কেউ না থাকে, সেই জায়গায় আবার আফটার কেয়ারের একটা ব্যবস্থা আছে। আফটার কেয়ার মানে আরো 2 বছর আচ্ছা ওইখানে রাখা হয় আফটার কেয়ারে। এখানে কিছু হাতের কাজটাও সেখানে হয়, যাতে মেয়েটা বা ছেলেটা এখান থেকে বেরিয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে। এবার দেখুন 18 স্কিল করা হয়, স্কিল ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করা হয়, এবং যার মধ্যে যে প্রতিভা আছে, কেউ বিউটিশিয়ানের কাজ করতে পারে, কেউ ইলেকট্রিশিয়ানের কাজে নিপুণ থাকে, কেউ সেলাইয়ের কাজে ব্যস্ত, কেউ হাতের কাজ থাকে। তো 18 হলে কিন্তু অ্যাডাল্ট হয়ে যায়, ঠিক আছে, আমাদের দায়রাটা কিন্তু 18 পর্যন্ত। আচ্ছা, তারপর 2 বছর রাখা হয় ওরে আরটু বেশি করে নিজের পায়ে দাঁড়ানোর জন্য। সো যখনই একটা বাচ্চা সিসিআই থেকে বা আফটার কেয়ার থেকে বের হয়, ও একদম যাতে সমাজের মধ্যে খাপ খেয়ে চলতে পারে এবং নিজে খেয়ে দিয়ে জীবিকা নির্বাহ করতে পারে, সেই ব্যবস্থাটা করানো হয়। ওকে ম্যাডাম, তাহলে রাজ্যে এই মুহূর্তে এরকম কতটা সিসি আছে বা শেল্টার হাউস আছে যেখানে আপনারা যাদেরকে রেস্কিউ করেন সেখানে নিয়ে পৌঁছে দেন? আমাদের সবচেয়ে বেশি সিসিআই এখানে ওয়েস্ট ডিস্ট্রিক্টে সবচেয়ে বেশি আছে। টোটাল খুব সম্ভবত আমার জানার মতে 24 এর অধিক আছে। সব বেশিরভাগই ওয়েস্ট ডিস্ট্রিক্টে আছে। হ্যাঁ, ধলাইতে একটা নতুন হচ্ছে, মাল্টিপল হচ্ছে, নর্থে 3টা আছে, খোয়াইতে একটা আছে, আর সিপাহীজলাতে 3টা আছে। আচ্ছা, আর ওয়েস্টে বেশিরভাগ এখানে মানে খুব সম্ভবত 12-13টার মতো আছে আর কি। ওকে ওকে, অনেক কিছু জানলাম ম্যাডাম আপনার কাছ থেকে আজ। এখন কথা হচ্ছে যে আমাদের রাজ্যে বা দেশে শিশু শ্রম নির্মূল করার জন্য আপনার কি আমাদের মানে কি করা প্রয়োজন বলে আপনার মনে হয়? আপনারা তো কাজ করছেন, কারণ আমাদের তো অনেক কিছু মনে হয়, আমরা অনেক কিছু প্রতিবাদ করি, আমরা অনেক কিছু স্টুডিওতে বসে টিভির পর্দায় বা আমাদের সাংবাদিক বন্ধুরা অনেক ধরনের সংবাদ সংগ্রহ করে আনেন, যখন তখন অনেক কিছু মনে হয় আমাদের। এখন কিন্তু সত্যিকারের দায়িত্বটা একজন ব্যক্তি হিসাবে কি দায়িত্ব আছে, সমাজ হিসাবে, সমাজবদ্ধ জীব হিসাবে সমাজের কি দায়িত্ব আছে, বিভিন্ন সংস্থা এনজিও তাদের কি দায়িত্ব আছে, প্রশাসনের কি দায়িত্ব আছে, আপনাদের কি দায়িত্ব, সরকারের কি দায়িত্ব, সামগ্রিকভাবে কি করা উচিত বলে আপনার মনে হয়? প্রথমে বলি, যেটা বললাম যে এজ এ চাইল্ড কমিশন হিসাবে যে দায়িত্বটা থাকবে, আমরা আইনটাকে চেষ্টা করব সবার দেখানোর জন্য যে এই আইন আছে, এটা করবেন না, এতে আপনাদেরই অসুবিধা হবে, প্লাস বাচ্চাটার বিকাশ এবং ডেভেলপমেন্টে ক্ষতি হবে। একটা বাচ্চা যদি পিছিয়ে যায়, আমাদের রাজ্য পিছিয়ে যাবে, আমাদের স্টেট পিছিয়ে যাবে, সব জায়গাতেই ওভারঅল অনেকটাই পিছানো জায়গা হবে। তো আইন ভঙ্গ করলে কিন্তু শাস্তি আছে, এটা বললাম যেটা আছে। এটা হলো প্রশাসনিকভাবে দেখা, সমস্ত ডিপার্টমেন্ট যারা বাচ্চাদের নিয়ে কাজ করে, ডিপার্টমেন্ট হোক, সিডিপিইউ হোক, চাইল্ড ডেভেলপমেন্ট হোক, সিডব্লিউসি হোক, চাইল্ড লাইন হোক, ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর হোক, যারাই আছে, অনেকগুলো ডিপার্টমেন্ট একসাথে বাচ্চাদের নিয়ে কাজ করছে। এবার আসি আমরা সামাজিক হিসাবে বা ব্যক্তিগত বা সাধারণ জনগণ হিসাবে, সবাই কিন্তু দায়িত্বটা সমানভাবে নিতে লাগবে।
আমি যেটা শুরুতেই বললাম, আমার বাচ্চা ভালো খাবে, আমার বাচ্চা ভালো স্কুলে যাবে, আরেকজনের বাচ্চাকে দিয়ে আমি কাজ করাবো, এই মানসিকতাটাই চেঞ্জ করতে লাগবে। যেদিন এই মানসিকতা চেঞ্জ হবে, আপনি শিশুশ্রম বলুন কোথায় দেখবেন। একদম আমরা এটাই আশা রাখবো। যারাই এই দেখছেন আজকে নিউজটা, প্লিজ আপনারা যখনই খবর দেখবেন বা বাচ্চাদের, ছোট বাচ্চাদের দিকে কাজ করাবেন বা দেখছেন, এরকম চিন্তাধারা দেখবেন না, করবেন না। আর যদি এরকম খবর পান, আমাদের মানে অতিরিক্ত দেরি না করে আমাদের কাছে খবরটা পৌঁছান। আমরা চেষ্টা করব প্রত্যেকটা শিশু যাতে সুন্দরভাবে গড়ে ওঠে। ওকে, 1098 আমি বারবার 19 বলছি, 1098 চাইল্ড লাইন হেল্পলাইন। ওকে, এছাড়া আপনাদের যোগাযোগ করার জন্য কি মানে বিশেষভাবে কি গিয়ে করতে হবে, না আপনাদের কোনো আলাদা করে ফোন নাম্বার যদি রয়েছে? আমাদের সেরকম হেল্পলাইন নাই, যেহেতু অলরেডি একটা হেল্পলাইন সারা ভারতবর্ষে আছে, আমাদের অফিসে এখান থেকে আপনাদের নোটিফাই করা হবে, এখানে ফোন করা হবে। একদম একদম। দেখুন, শুধু আমরা একটা এই নাম্বারটা আছে, পুলিশ আছে, পুলিশের কাছে গেলেও সেই নাম্বারে কল করে ওদেরকে করতে লাগবে। চাইল্ড লাইন আছে, চাইল্ড ওয়েলফেয়ার কমিটি আছে, ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর আছে, ডিসিপিও আছে, আমরা কমিশন আছে। যেভাবেই হোক আমাদের সাথে যোগাযোগ করো। আমি যেটা বললাম, আমাদের বর্তমান অফিস মেলার মাঠে আছে। আমাদের ফোন নাম্বার যদি নিতে চায় আপনাদের মাধ্যমে নিতে পারে, যে কেউ নিতে পারে। আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে, আমরা 24 ঘন্টায় আছি, কোনো অসুবিধা নেই। সবসময় যোগাযোগ করা, বাচ্চাদের স্বার্থে আমরা কাজ করছি। অসংখ্য ধন্যবাদ শর্মিলা ম্যাডাম, আজ আমাদের সঙ্গে আপনি ছিলেন এবং অনেক কিছু আমরা আজ অবশ্যই বুঝলাম, জানলাম। তবে বেশিরভাগই আমাদের জানা কথা ছিল, এগুলো আপনি আরো একবার আমাদের মনে করিয়ে দিলেন। এবং যারা আজ অনুষ্ঠান দেখলেন তারা হয়তো বুঝতে পারবেন বা আরেকটু সচেতন হবেন যে আমাদের এই সভ্য সমাজে শিশুদের আমরা কিভাবে ট্রিট করব, আমরা কিভাবে শিশুদের শিশুসুলভ থাকতে দেব, তাদের শৈশবটাকে আমরা কি করব, সেটা কাজে লাগাবো না তাদের ভবিষ্যৎ গড়ার জন্য কাজে লাগাবো, সেটা আমাদেরই ঠিক করতে হবে। আমাদের চিন্তা করতে লাগবে যে আমি যে বাচ্চাটাকে দিয়ে কাজ করাচ্ছি, ও কিন্তু আরেকজনের সন্তান। একদম, ওই বিষয়টা মাথায় রাখবেন, যাতে প্রত্যেকটা আর্থিক দুর্বলতার, আমরা যাতে আর্থিক দুর্বলতা কাজে না লাগাই। আমরা চেষ্টা করব ওকে কিভাবে আরো গ্রুমিং করা, কিভাবে আরো সমাজের মধ্যে খাপ খাওয়ানোর চেষ্টা করে, যাতে আমার বাচ্চার সাথে সাথে ও বাচ্চাটাও যাতে ভালোভাবে গড়ে ওঠে। এতটুকুই আবেদন। একটা সুন্দর সুষ্ঠু সমাজ গড়ে ওঠে চারিদিকে আমাদের। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আজ সঙ্গে থাকার জন্য। দর্শক বন্ধুরা, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ, শিশুরাই আগামীর দেশ ও জাতি গড়ার কারিগর। কিন্তু শ্রমের জাতাকলে পিষ্ট হয়ে শিশুদের দুরন্ত শৈশব এবং উজ্জ্বল ভবিষ্যৎ অন্ধকারের অতলে হারিয়ে যায় কখনো। তবে শিশুদের শৈশব, তাদের সম্ভাবনা, তাদের মর্যাদা এবং তাদের অধিকার থেকে যেন তারা বঞ্চিত না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে আমাদেরই। আর সেই লক্ষ্যেই কাজ করে চলেছে রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশন। তবে দায়িত্ব আমার আর আপনারও আছে। কিন্তু আপনি যদি কোনো শিশুকে জোরপূর্বক কাজে নিয়োজিত বা শিশু শ্রমে নিয়োজিত দেখেন, তাহলে প্রশাসনের কাছে অবশ্যই রিপোর্ট করুন। নয়তো 1098 হেল্পলাইনে আপনি অবশ্যই, চাইল্ড হেল্পলাইনে ফোন করে অবশ্যই আপনি জাস্ট খবরটা পৌঁছে, যেমনটা ম্যাডাম বলছিলেন, খবরটা পৌঁছে দিতে পারেন। চলুন আমরা সবাই মিলে শিশু শ্রম প্রতিরোধে প্রতিজ্ঞাবদ্ধ হই, যে যার দায়িত্ব পালন করি। আর দেশ, দুনিয়া ও রাজ্যের বিভিন্ন নিউজ, আপডেট ও টক শো দেখার জন্য আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।